দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। স্যার, সাম্প্রতিক আমরা দেবের একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছি যেখানে তিনি বলেছেন তার কাছে নাকি খবর আছে 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একটি খুন হতে চলেছে এবং বিষয়টা পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? দেব মানে ওই সিনেমা অ্যাক্টর ছেলেটা? হ্যাঁ স্যার। আমি তাকে সাংসদ বলতে পারলাম না। দেখো, এটা বাংলার এবং বাঙালির প্রচন্ড দুর্ভাগ্যের ব্যাপার। একটা সময় বাংলার নাট্য জগতে এবং সিনেমা জগতে যে সমস্ত লোকরা ছিলেন, উনি সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, কত নাম দেব, এই প্রত্যেকটা মানুষ এরা ছিলেন অত্যন্ত সুশিক্ষিত এবং তাদের কথাবার্তা আচার আচরণ ছিল একরকম। আমি মনে করি এখন অধিকাংশ, কিছু কি ব্যতিক্রম নেই, নিশ্চয়ই আছে, কিন্তু অধিকাংশ, বিশেষ করে সিনেমা জগতে এবং আরো বিশেষ করে যারা এই দুর্বৃত্তদের দল, আমি তো এটাকে রাজনৈতিক দল মনে করি না, এই যে দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত দুর্বৃত্তদের কার্যসিদ্ধির জন্য কিছু দুর্বৃত্তদের যে দল, যেটার নাম তৃণমূল, সেখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, প্রত্যেকটি মানুষ, প্রতিটা মানুষ, এরা আর কিছুই নয়, নিছক অশিক্ষিত ভাঁড়। এদের রাজনৈতিক ভাঁড়ে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য একজন সাংসদ হয়ে দেবও একটি ভাঁড়, না হলে এরকম মন্তব্য কেউ করে? উনি খুব ভালো করে জানেন উনি বিদায়ী সাংসদ, এখনো সাংসদ রয়েছেন, এবং ওনার যে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা এই যে দুর্বৃত্তদের দল, সে যাই হোক, তারা তো একটা সরকার চালাচ্ছে। একজন সাংসদ হিসাবে সে কারোরই ষড়যন্ত্র হোক, উনি যদি, ওনার কাছে স্পেসিফিক ইনফরমেশন থাকে, ওনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইমিডিয়েটলি প্রশাসনকে, পুলিশকে জানানো। ওনার কাছে খবর রয়েছে ষড়যন্ত্র হবে, তাও উনি চুপ করে বসে রেখে বাজারে একটা রাজনীতির হাওয়া গরম করতে চাইছেন বিজেপির ষড়যন্ত্র। একজন নাগরিকের প্রাণ, ওনার যে ভোটদাতারা, চাই ওনাকে ভোট দিন বা না দিন, ওর যে সংসদীয় ক্ষেত্র, তার যে ভোটদাতারা, প্রত্যেকের প্রাণের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু এই ভারটির। সেখানে উনি বাজারে হাওয়া গরম না করে সরাসরি কেন কমপ্লেন করছেন না? দ্বিতীয়ত, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর প্রশাসন, বিশেষ করে পুলিশ, তারা কিন্তু রিপোর্ট করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। ওর তো উচিত ছিল নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো, সূত্র দিয়ে এবং স্পেসিফিক খবর দেওয়ার। তা না করে যে টেলিভিশন চ্যানেলে বা খবরের কাগজে বলছে, এটা কিছুই নয়, একটা অতি সস্তা তৃতীয় শ্রেণীর রাজনৈতিক ভাড়ামো। তো এটা বাংলা চেয়েছিল, নাহলে এই দেবের মতো লোক দুবার কি করে সাংসদ হয়? আপনি যদি ওর পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স দেখেন, আই থিঙ্ক বিলো 10%। এইরকম লোককে চেয়েছিল ঘাটালের লোকজন। ঘাটালের মাস্টার প্ল্যানের ওই কুমির ছানা দেখিয়ে যাচ্ছে 10 বছর ধরে, যে সংসদে যায় না, সে ঘাটালের বা তার সংসদীয় ক্ষেত্রের যে সমস্যাগুলো, সেগুলো তুলে ধরার তার সময় নেই। নির্বাচনের 10-12 দিন আগে সে ভাড়ামো করছে। এটাকে আমি নিছক ভাড়ামো ছাড়া আর কিছুই বলতে পারি না। এই সমস্ত মানুষজনের কথার ব্যাখ্যা দেওয়া বা এর উপর মন্তব্য করা আমি অপমানজনক মনে করি এবং অত্যন্ত ঘৃণ্য। বাংলা এই চেয়েছিল, বাংলা পেয়েছে, এখন বাংলাকে ভাবতে হবে। কোন রকম প্রমাণ ছাড়াই কি করে একটা জাতীয় রাজনৈতিক দল, তার বিরুদ্ধে এরকম কথা বলা যায়? দেখুন, ওনার নেত্রী 1500 কেজির বাচ্চা হয়, তার প্রমাণ আছে? ওনার নেত্রীর কথায় গান্ধীজিকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছিল, এবং সেই ঘটনার 10 বছর আগে গান্ধীজি, নেতা রবীন্দ্রনাথ মারা গেছেন, তার প্রমাণ আছে। ওনার কথায়, ওর নেত্রীর কথায়, সিধোবাবু, কানুবাবু, তারা দুই আলাদা আলাদা বাবু, তারা এসে সাঁওতাল বিদ্রোহ করেছিল, প্রমাণ আছে। তো
যেরকম অশিক্ষিত অর্বাচীন নেত্রী, তার দলের কর্মীরা তো বটে, তার সাংসদ বিধায়ক তারাও অর্বাচীন অশিক্ষিত। তো প্রমাণ, আমি তো বললাম যদি প্রমাণ থাকে তাহলে সোজাসুজি যাক নির্বাচন কমিশনে, স্পেসিফিক কমপ্লেন দিক। নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবেন, কি ব্যবস্থা নেবেন, সেটা নির্বাচন কমিশন দেখবে। কিন্তু এই ভাড়ের মতো টিভি ক্যামেরার সামনে এই সমস্ত বলা, এটা নিতান্তই হাস্যকর, হাস্যাস্পদ এবং জোকারি। এটা বলতে কোনো অসুবিধার কোনো জায়গা নেই, দ্বিধার জায়গা নেই। যে সমস্যাটা ওই জায়গাটাতেই, কে এরা বুঝতে পেরে গেছে এখন হাড়ের গন্ধ পাচ্ছে, যেভাবে কাজ করেছে, যা পারফরমেন্স, এতে ওর হার অনিবার্য। সেটাকে সামলাতে না পেরে এই সমস্ত বাজার গরম। তবে এটা ভুললেও চলবে না, এই দলটি, এই দলের নেত্রী এবং এই দলের সমস্ত লোকজন, তারা কিন্তু জিত হাসিল করার, মানুষের মন জয়ের নয় বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন জেতা নয়, নির্বাচন জিতটাকে চালিয়ে রাখা এবং সংরক্ষিত করার ভাবনা থেকে এরা যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, এটা আমি জানি না, নিশ্চয়ই এটা জোক, যে যখন 9/11 হয়েছিল, আমেরিকার WTC ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়িয়ে দিয়েছিল মৌলবাদী তালিবানরা, সেদিন নাকি সকালবেলায় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ফোন করেছিলেন জর্জ বুশকে, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্টকে, সকাল 9টার সময় ফোন করে বলতে শুরু করেছেন, আমি মর্মাহত, শোকস্তব্ধ, নিন্দার ভাষা নেই, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা সাংঘাতিক ষড়যন্ত্র ইত্যাদি। তো জর্জ বুশ শুনে বলেছিলেন, সে কি, আপনি কেন বলছেন, কি হলো, কি ব্যাপারটা কি বুঝতে পারছি না। তো পারভেজ মুশারফ আপনাকে জিপ কেটে বলেছেন, ও মাই গড, তার মানে এখনো হয়নি। তো বোঝাই যাচ্ছে যে পারভেজ মুশারফের কাছে খবর ছিল যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টেরোরিস্ট অ্যাটাক হবে, টাইমিং এর ভুল, আগেই অ্যাডভান্স বলে ফেলেছে। তো সেই রকম কিছু নয় তো যে আগে থেকে একটা ষড়যন্ত্র করে রেখেছে, টাইমিংটা ভুল করে বা টাইমিংটা ইচ্ছা করেই আগে থেকেই গিয়ে রাখছে, পরে বলবে যে আমি তো বলেছিলাম। কিন্তু সেই ষড়যন্ত্র বা হত্যার চক্রান্ত, সেটা নিজেই কোনো প্ল্যান করছেন না। তো এইটা তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে যদি নির্বাচন কমিশনকে এক্ষুনি ও কমপ্লেন করেন, সেটা করছেন না। এই সমস্ত লোককে গুরুত্ব দেওয়ার, আমার মনে হয় মিডিয়া একদম গুরুত্ব দেওয়া বন্ধ করুক। এরা সিনেমার জগতের কিছু ভার আছে, সেই ভারেরা চিরকাল চিত্রনাট্য আর সংলাপ রচয়িতাদের পরিশ্রমের লেখা সংলাপগুলোকে আউড়ে সিনেমা হলগুলোতে হাততালি পেয়ে থাকে। এদের সংলাপ যদি কেউ লিখে না দেয়, এইরকমই ভাড়ামি করবে, কারণ রাজনৈতিক চেতনা, সমাজ চেতনা, বিচার বুদ্ধি বিবেচনা এদের নেই। এরা নিছক তৃতীয় শ্রেণীর রাজনৈতিক ভার। স্যার, আপনার কি মনে হয় না যারা এই ধরনের ভয়ঙ্কর আশঙ্কা করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত? দেখো, জিজ্ঞাসাবাদের আওতায় তখন আনা উচিত নিশ্চিতভাবে যদি কমপ্লেন করেন লিখিত। কারণ এরা দিনে রাতে এত মিথ্যা কথা বলে, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একটা আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে, যে বাংলায় এই দুর্বৃত্তদের দলরা যে মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাগুলোকে বিচার ব্যবস্থার মধ্যে আনার জন্য। সেটা তো সম্ভব নয়। একজন সাংসদ হিসেবে সে লিখে দিতে পারে, সে লিখে দিক, তারপর বুঝতে পারবে যে মিথ্যা কল্পনা করার জন্য বা এরকম গুজব ছড়ানোর জন্য কি ইন্ডিয়ান পেনাল কোডে কি কি শাস্তির ব্যবধান আছে, শাস্তির ব্যবস্থা আছে, মাফ করবেন। কিন্তু সেটা করবে না, কারণ এদের দলটাই তো তাই, দিন রাত মিথ্যা কথা বলছে। কারণ একটা দল যখন দুর্বৃত্তদের সমষ্টি হয়, তাদের কাছে ন্যায় বিচার বুদ্ধি কিচ্ছু থাকে না, সঙ্গে অশিক্ষা, তো তারা তো এই সমস্তই কথা বলবে। ভাবছে এইরকম করে আমি মার্কেটে হাওয়া গরম করে রাখি। কিন্তু আমি মনে করি এটা নিশ্চিতভাবে যে এই যখন কমপ্লেন করেছে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যারা রয়েছে,
ওর সংসদীয় ক্ষেত্রে, তারা ইমিডিয়েটলি সুও মতো কমপ্লেন করুক নির্বাচন কমিশনকে যে এই সাংসদ উনি জেনে শুনে সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সমাজে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এটা কমপ্লেন করা উচিত, ইমিডিয়েটলি করা উচিত। বিরোধী দলের সমস্ত রাজনৈতিক দল, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সে যেই হোক, সবার করা উচিত। এই ভাড়ামোড় একটা শেষ হওয়া উচিত। স্যার, নির্বাচনের সময় একজন সাংসদ মিডিয়ার সামনে এসে যখন এই ধরনের সন্ত্রাসের কথা বলে, তখন জনগণের উপর এর কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখুন, বাংলার জনগণকে সত্যি কথা বলতে গেলে আমার এখন করুণা হয়। আর করুণা হওয়া সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আইনজীবী, তিনি ওই মিমি চক্রবর্তীর নামে একজন তৃতীয় শ্রেণীর নায়িকার কাছে নির্বাচনে হেরে যান। এবং কোন লোকসভা ক্ষেত্র? যাদবপুর, যেখানে কারা কারা এক এক সময় ওখান থেকে সাংসদ হয়েছিলেন সেটা ভেবে দেখুন। নুসরাত জাহান, ও পুরো সাংসদ জায়গাটাতে ও সময়টাতে টিকটকে ব্যস্ত এবং বিভিন্ন কেলেঙ্কারি, ফ্ল্যাগ কেলেঙ্কারি ইত্যাদিতে জড়িত ছিল। সন্ধ্যা রায়, মুনমুন সেন, কত নাম বলবেন আপনি? তো এই লোকগুলো, মুনমুন সেন কাকে হারিয়েছিল? তো এই সমস্ত যারা মানুষ, তো এদের তো আপনি কি বলবেন? আর এগুলো তো জিতিয়ে এনেছিল বাংলার মানুষ। সে বাংলার মানুষ যদি এখনো সিনেমা জগতে থাকতে চায় আর এই তৃতীয় শ্রেণীর ভাঁড়গুলোর ভাড়ামো দেখতে চায়, তাহলে আরেকজন আছে দেখছেন, রচনা ব্যানার্জি, উনি সংসদে যেতেও পারেন, যাওয়ার জন্য তো লড়ছেন, ওনার পার্টি ওনাকে মনোনীত করেছে। আর উনি কি করছেন? হুগলিতে চারদিকে ধোয়া খুঁজে বেড়াচ্ছেন, শিল্প হচ্ছে, গরুর দুধ নিয়ে কমেন্ট করছেন। এটা ভাবা যায় বাংলার রাজনৈতিক সংস্কৃতি? তো বাংলার মানুষের ওপর খুব যে আমার ভরসা রয়েছে, তাদের রাজনৈতিক সচেতনতা, সেটা নেই। এবং এই মমতা ব্যানার্জি গত 10 বছরে যে কাজটা করেছেন, খুব সুচিন্তিত ভাবে বাংলার মানুষের রাজনৈতিক সত্তাটাকে উনি গঙ্গার জলে ফেলে দিয়েছেন, যাতে উনি যা করবেন, ওনার দল যে সমস্ত অভিযোগ আসছে, কোটি কোটি টাকা লুটপাট থেকে দুর্বৃত্তায়নের চরম সীমায় পৌঁছিয়েছে, এগুলো নিয়ে মানুষ প্রশ্ন না করে। মানুষ এই প্রশ্ন না করে যে এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দিয়ে সবুজ সাথী, এই সাথী আর সবুজ সাথী সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে, এগুলো নিয়ে যাতে মানুষ প্রশ্ন না করে যে বাংলায় কেন শিল্প আসছে না, বাংলায় কেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, বাংলায় কেন শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করা যাচ্ছে না, বাংলার স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা, এইগুলো প্রশ্ন না করে উনি খুব সুচিন্তিত ভাবে এই সমস্ত সাংসদ বিধায়কদের পাঠিয়েছেন। এবং এটা মানতে বাধ্য যে উনি মাটির গন্ধ অনেক বেশি পান। উনি বুঝেছেন যে বাংলাতে এখন শিক্ষিত, বিবেচক, দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ অথবা বিধায়ক হিসাবে পাঠাতে হবে না। এখন মানুষকে এই সমস্ত তথাকথিত তৃতীয় শ্রেণীর গ্ল্যামার দিয়ে ভুলিয়ে রাখতে হবে। শতাব্দী রায় নামে একজন আছেন, তিনি বলেছিলেন না মানুষকে, আমাকে দেখতে গেলে পয়সা খরচা করতে হয়, আমি আপনাদের সাংসদ, আপনাদের সামনে আসছি, আপনারা বিনা পয়সায় দেখছেন। এটা ভাবা যায় বাংলার মতো জায়গায়? আমাদের যে গর্বের জায়গাগুলো ছিল সব ধ্বংস হয়ে গেছে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিল্প মানে ইন্ডাস্ট্রি, সব ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক সচেতনতার জন্য বাংলা বিখ্যাত ছিল ভারতবর্ষে। আমরা ভুলে গেছে বাঙালি গোপাল কৃষ্ণ গোখলের সেই শব্দ যে হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। স্বাধীনতা সংগ্রাম ভারত রাস্তা দেখিয়েছিল, ভারতকে রাস্তা দেখিয়েছিল বাংলা, তদানীন্তন অবিভক্ত বাংলা। আর আজকে তার এই অবস্থা যে এই ভারগুলোকে বাংলার লোক তারাই তো ভোট দিয়ে জিতিয়ে পাঠাচ্ছে। এটা বাংলার মানুষ ভাবার সময় এসেছে। এখনো যদি না ভাবে, পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়েই গিয়েছে, আর সেই ধ্বংসস্তূপ থেকে ফিরে আসতে পারবে না। ফের একবার সন্দেশখালী রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে একটি ভাইরাল ভিডিও,
মানে নির্বাচনের আগে পরপর দুবার ভাইরাল ভিডিও, সেটা নিয়ে অভিষেক ব্যানার্জির প্রেস কনফারেন্স, এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি আমি 2-3 দিন আগেই একটি ইউটিউব চ্যানেলেই বলেছিলাম এবং আমি রিপাবলিক চ্যানেলেও বলেছি বারবার যে নির্বাচন আসছে এবং প্রথম 3টে পর্যায়ের নির্বাচনের পর এরা খুব ভালোভাবে বুঝে গেছে দুর্বৃত্তরা যে এবার আর ভোট লুটের কাহিনী আর চলবে না। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, মানুষের চোখ খুলে গেছে, সেটা চারদিকে দেখতে পাচ্ছেন। ওই হিটলার সরকারের মতো লোক গলা ধাক্কা খাচ্ছে। তো এই যে হারের ব্যাপার, তার সঙ্গে একের পর এক আদালতের থাপ্পড়, কখনো হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ। চিফ জাস্টিস যেখানে বলছেন, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, যে সিস্টেমেটিক ফ্রড, তারপরে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন আমি তৃপ্ত। আমি জীবনে শুনিনি যে কোনো মানুষ পরীক্ষায়, আমি ছোট ছোট বাচ্চাদেরও দেখিনি যে তারা যদি কোনো কারণে পরীক্ষায় ফেল করে, ফেল করে বলবে আমি তৃপ্ত। এটা ফেল নয়, এটা অপদার্থতা, এটা বাচ্চা ছেলে নয়। নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী তিনি বলছেন জনসভা থেকে আমি তৃপ্ত, আমি স্নিগ্ধ। ওনার বাংলা নিয়ে বলা ধৃষ্টতা নেই। উনি বোধহয় আবার কিসব টিলিট পেয়েছেন, সাহিত্য একাডেমি হোয়াট বাংলা একাডেমি কিসব পেয়েছেন, এপাং ওপাং ঝপাং করে। তো তারপরে তো ওরা বুঝতে পেরেছে আমাদের কি অবস্থা, এবং তার জন্য আমি আগেই বলেছি যে এখন দেখবেন প্রতিটি ঘটনা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রতিটা রায়, এবং যেখানে যেদিন বিপদে পড়বে এরা প্রচুর ভিডিও বানিয়ে রেখে দিয়েছে, স্টিং ভিডিও, ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ ফেক এই জায়গায় পৌঁছে গিয়েছে টেকনোলজি, যে যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি চাইলে আমার জায়গায় অমিতাভ বচ্চনের ছবি লাগিয়ে সেটাকে ভিজুয়াল বানিয়ে আমার গলার জায়গায় অমিতাভ বচ্চনের গলা দিয়ে আমার নাম করে চালাতে পারেন আমার এই কন্টেন্টটা নিয়ে। সো এটা তো বোঝাই যাচ্ছে এগুলো ফেক, এবং এছাড়া এদের উপায় নেই, কিন্তু মানুষ বুঝতে পারছে। আপনি দেখেছেন কপাল ফাটার গল্প, কোথায় গেল কপাল ফাটা? পরে 2 দিন পরে যখন খিদিরপুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটলো নাকি মেটিয়া বুরুজে, পুরো মাথায় ব্যান্ডেজ করে গেলেন একটা ওই আধা ইঞ্চির ফেটে যাওয়ার জন্য। কলকাতা পুলিশ বা কেউ, রাজ্য সরকার কেউ জানালো আমাদের মুখ্যমন্ত্রীর মাথা ফাটলো কি করে, সেটা কেউ জানিয়েছে? জানায়নি। উনিও বুঝে গেলেন যে এই মাথা ফাটার গল্প আর চলবে না, মাথার থেকে ব্যান্ডেজ সরে গেল। তারপর অভিষেক ব্যানার্জির বাড়িতে জঙ্গি হামলার আশঙ্কা, কোথায় গেল কলকাতা পুলিশ? 3 দিনের মধ্যে তো নাকি অ্যারেস্ট করে নিয়ে আসলো রাজারাম রেগিকে। তারপরে কোথাও কোনো ব্রিফিং হয়েছে? তো এইগুলো এখন রোজ একটা করে নতুন চমক হবে, যাতে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে বাংলার মানুষ শুনছে, বারবার দেখছে, জানছে, এবং বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এটা দুর্বৃত্তদের দল, এরা চোরেদের সরকার। এই দুর্বৃত্তদের না সরাতে পারলে বাংলা ধ্বংস হয়ে যাবে, এবং মানুষ তার বিচার শুরু করে দিয়েছে। মানুষের বিচার প্রক্রিয়াটাকে বিভ্রান্ত করার জন্য রোজ একটা করে এরকম স্টিং ভিডিও, ফেক ভিডিও, ডিপ ফেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এরা করবে, কিন্তু তাতে লাভ হবে না। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, বাংলার মানুষ জাগছে। স্যার, এবং শেষ প্রশ্ন, এই ভাইরাল ভিডিও এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছে যে এটা নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে। মানে এই আদালতে যাওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মানে কতটা জরুরি? এছাড়া তো উপায় নেই। শুভেন্দু বাবুর সঙ্গে আমি 100% সহমত। উপায় কি বলুন? আপনি যখন দেখছেন যে রাজ্য প্রশাসন যাদের করার কথা সে তারা কিছু করছে না, আর একটি দুর্বৃত্তদের সমষ্টি প্রশাসনের সহায়তায় মানুষের করদাতাদের টাকায় তারা এই সমস্ত নোংরা খেলায় মেতেছে, তখন তো আমাদের কাছে একটাই রাস্তা রয়েছে সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে। তারা আদালতেই যাবে এবং আদালতে ফয়সলা হবে, এবং দেখবেন আদালতের কথা বললে এরা গুটিয়ে যাবে। এগুলো তো দেখা যাচ্ছে। এবং কিছু পেটোয়া সংবাদপত্র, কিছু পেটোয়া দলদাস ইলেকট্রনিক চ্যানেল, কিছু কি অধিকাংশ, তারা এগুলোকে নিয়ে হাইপ তুলছে। 1 দিন 2 দিন 3 দিনের দিন সব ভ্যানিশ হয়ে যাচ্ছে।
ওই দুদিনের সময়টা কেটে নেওয়া, যে দুদিন যেন মানুষ তোরা ডাইভার্ট হয়ে যায় একটু। দেখলেন ওই একটা 3-3.5 বছরের জেল কাটা, আমি জেলের সন্তান বলি, জেলখানার সন্তান, সে দুদিন নাটক করলো, কান্নাকাটি করলো, কবিতা ওড়ালো, কতই রঙ্গ দেখি দুনিয়ায় করলো, আবার সে লেজ নাড়াতে নাড়াতে ঢুকে গেছে, আবার সে কুবাক্য বর্ষণ শুরু করে দিয়েছে। এইগুলো মানুষ বুঝতে পারছে যে এরা রোজ একটা করে নতুন এই সমস্ত জিনিস করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটা অত্যন্ত নিম্ন রুচির তৃতীয় শ্রেণীর চিত্রনাট্য, এছাড়া আর বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, জয় হিন্দ।